ইউরিয়া সারের অপচয় রোধ করে প্রকৃতি থেকে ইউরিয়া সার মাটিতে যোগ করার যে কৌশলটা, এই কৌশলটা আমরা রপ্ত করতে পেরেছি। এই সবুজ সার হিসেবে দঞ্চা মূলত 3 ধরনের দঞ্চা চাষ করা হয়ে থাকে। একটা হচ্ছে বন্য দঞ্চা, আরেকটি দেশি, আরেকটি হচ্ছে আফ্রিকান দঞ্চা। বন্য দঞ্চা বলতে সেজবানি একুলাটা যেটা আছে এটাকে আমরা বুঝি, আর দেশি দঞ্চা যেটা আছে সেটা হচ্ছে সেজবানিয়া বিসপিনোসা যে প্রজাতির আছে, এটা হচ্ছে দেশি দঞ্চা, যেটা হচ্ছে কাণ্ডে কোনো নডিওল থাকে না, শিকড়ে নডিওল থাকে। আরেকটা হচ্ছে সেজবানিয়া রোস্টাটা, যেটা হচ্ছে কাণ্ডে 4-5 সারি নডিওল থাকে এবং শিকড়েও নডিওল থাকে। দেখা যায় দেশি এবং আফ্রিকান দঞ্চা যেটা আছে এটা কিন্তু প্রতিকূল পরিবেশে সহজেই বেড়ে উঠতে পারে, কোনো ধরনের অতিরিক্ত সার প্রয়োজন হয় না এবং দ্রুত বর্ধনশীল হওয়ায় এটি 30-40 থেকে 60 দিনের মাঝেই সম্পূর্ণ বড় হয়ে যায় এবং প্রায় 5-6 ফিট লম্বা হয়ে যায়। তারপরে এটি যখন ফুল আসার আগ মুহূর্তে সময়টা থাকে, ওই সময় এই দঞ্চা গাছটা নরম থাকে, কাণ্ডটা নরম থাকে। এই সময় চাষ দিয়ে সরাসরি মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, অথবা যদি বেশি উঁচু হয়ে যায় তাহলে দা দিয়ে কেটে পাওয়ার টিলার দিয়ে চাষ করে মাটির সাথে মিশিয়ে 3-4 দিনের মাঝেই ধানের চারা যদি রোপণ করা হয়, তাহলে দেখা যায় এই জমিতে কিন্তু আমাদের যে ইউরিয়া সারটা আছে, ইউরিয়া সারটা খুবই কম লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় না। তবে ইউরিয়া সারটা না লাগার কারণ হচ্ছে এই যে আমরা দঞ্চার যে গাছের যে নডিউলগুলো দেখতে পারতেছি, অসংখ্য গুটি দেখতে পারতেছি, এই গুটিগুলো কিন্তু বায়ুমণ্ডলে যে আমাদের নাইট্রোজেন রয়েছে 78%, এই নাইট্রোজেন গাছ সরাসরি গ্রহণ করতে পারে না। কিন্তু এই দঞ্চা গাছে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে, যে ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে বায়ুমণ্ডল থেকে যে নাইট্রোজেনটা আছে এই নাইট্রোজেনটা সংগ্রহ করে এই নডিওলের মাঝে সংরক্ষণ করা হয় বা সংরক্ষণ করে থাকে। এটা কাণ্ডে এবং শিকড়ে দেখা যায়। এই যে নডিউল থেকে যে নাইট্রোজেনটা জমা হয়, যদি এই জমি এটা চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমার জমিতে 18 মাস পর্যন্ত এই স্লো রিলিজেস হিসেবে ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে। এছাড়াও কিন্তু এই যে দঞ্চার যে পাতা বা অন্য অংশ আছে সেটা কিন্তু পচে গিয়ে জৈব সার হিসাবেও মাটির যে বাফার ক্ষমতা আছে সেই বাফার ক্ষমতাটা বৃদ্ধি করবে। ফলে দেখা যায় যে সকল মাটিতে মানে বারবার রাসায়নিক সার দেওয়ার ফলে মাটির যে বিষাক্ততা যে সৃষ্টি হয়েছিল, সেই বিষাক্ততাটা দূর করে এই মাটিটাকে ফসল চাষের উপযোগী এবং মাটিটাকে উর্বর এবং পুষ্টিগুণে ভরপুর মাটি হিসাবে এটা তৈরি করবে। এছাড়াও এই জৈব সার দেখা গেছে প্রায় মাটিতে যে আমাদের 5% জৈব সার থাকার জৈব পদার্থ থাকার কথা, যেই মাটিতে 5% জৈব সার নাই সেই মাটিতে কিন্তু অনেক সময় দেখা যায় রাসায়নিক সার দেওয়ার ফলে সেটা চুয়ে মাটির নিচে চলে যায়, অথবা মাটির পানিতে বাষ্প হয়ে উপরে উঠে যায়। কিন্তু এই যে জৈব সার যদি মাটিতে থাকে তাহলে কি এটা কিন্তু একটা কন্ডিশনার হিসেবে কাজ করে, যেটা হচ্ছে আমাদের যে অন্যান্য পুষ্টি উপাদানগুলো আছে সেটা এই জৈব সারটা ধরে রাখবে এবং গাছের যে ফলন আছে, আমাদের ধানের যে ফলন আছে বা অন্যান্য সবজির যে ফলন আছে সেই ফলনটা বৃদ্ধি করবে। তাহলে আজকে আমরা দেখাবো এই দঞ্চাটা কিভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমরা প্রথমে হচ্ছে এই দঞ্চা গাছগুলো দা দিয়ে অর্ধেক বা 2 টুকরা করে কেটে ফেলবো। কেটে ফেলার পরে পাওয়ার টিলার দিয়ে সেটা চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে 1 সপ্তাহের মাঝেই কিন্তু এই জমিটা আমরা ধানের চারা রোপণ করে দিব। রোপণ করার ফলে দেখা যাবে পরবর্তীতে আমাদের ইউরিয়া সার লাগবে না। আমরা পরবর্তীতে এই জমিতে কি সার লাগলো বা না লাগলো এই বিষয়টা কিন্তু আমরা পরবর্তীতে আবার আপডেট জানানোর চেষ্টা করব। তা আশা করছি আমাদের যে সকল কৃষক ভাইয়েরা তাদের জমিতে জৈব সার দেওয়ার মতো সুযোগ নাই বা যাদের গরু ওইরকম পর্যাপ্ত নাই, তারা কিন্তু এই পদ্ধতিতে ধান যখন পরিপক্ক হয়ে যাওয়ার পরে যদি প্রতি বিঘায় 5-6 কেজি পরিমাণ দঞ্চা বীজ ছিটায় দেওয়ার ফলে কিন্তু যে গাছগুলো হবে সেই গাছগুলো এই সময় কিন্তু চাষ দিয়ে মিশিয়ে দিলে আপনার জমির যে জৈব সারের চাহিদা সেটা পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।